রোম্যান্স, রহস্য, রোমাঞ্চ ও শিহরণ জাগানো গ্রাম বাংলার ভৌতিক গল্পে ভরপুর আমাদের এই বিশেষ ক্লাব স্টোরি ম্যানিয়া ক্লাব। আজ এই ক্লাবে আপনারা শুনবেন আকাশ নস্করের কলমে লেখা মন ফেরারি মন। পূর্ব পর্বে আমরা শুনেছি শারণ্য যায় আদ্রিজার বাড়িতে এবং সেখানে গিয়েই পরিচয় হয় তার বাবা মায়ের সাথে। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে সে ফেরে হসপিটালে। গল্পের সূত্রধার আমি সুপ্রভাত, আর আমার সাথে শুনতে থাকুন গল্পের পরবর্তী অংশ। রাত তখন 1:23। শারণ্য ওর ল্যাপটপটা বন্ধ করে জল খেতে গিয়ে দেখলো টেবিলের জলের বোতল একেবারে ফাঁকা। তাই অগত্যা বাধ্য হয়ে নিচে নামতে লাগলো। তারপর নিচে নেমে কিচেন থেকে জল খেয়ে বোতলে জল ভরে নিয়ে চলে যাওয়ার জন্য ঘুরতেই কি মনে হতে ফ্রিজের কাছে গেল কিছু খাওয়ার জন্য। আস্তে আস্তে ফ্রিজটা খুলে এদিক ওদিক তাকিয়ে দেখলো খাওয়ার জন্য কিছুই নেই। হঠাৎ হলুদ মতো একটা প্যাকেট চোখে পড়তেই সেটা তাড়াতাড়ি বের করে বেশ অবাক হয়ে গেল শারণ্য। ও দেখল ওয়াও মোমো থেকে আনা কিছু মোমো আর পকোড়া। আরেকটু ভিতরে তাকিয়ে দেখল দুটো চকলেট পেস্ট্রিও আছে। ও মনে মনে ভাবতে লাগলো, আরে এগুলো এখানে এলো কি করে? মম তো বাইরে কোথাও যায় না, আর সুজাতা মাসিকে তো আমি বারণই করে দিচ্ছি যাতে মাকে এসব এনে না দেয়। তাহলে এগুলো এলো কোথা থেকে? যদি এগুলো মাসি আনতো তাহলে নর্মাল কোনো কর্নার থেকেই নিয়ে আসতো। ওয়াও মোমো তো মাসি চেনে না। তাহলে কি অদ্রিজা? ওই অদ্রিজা বলে মেয়েটি কি মাকে এইসব এনে দিয়েছে? বলেই তাড়াতাড়ি প্যাকেটটা ভালো করে দেখতেই দেখলো ভেতরে বিলও রয়েছে। ও তাড়াতাড়ি বিলটা বের করে নিয়ে দেখলো আজকের ডেট দেওয়া আছে। আর এটা দেখেই শারণ্যর মাথাটা গরম হয়ে গেল। ওর আগে গজগজ করতে করতে ওগুলো নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দিল, আর জলের বোতলটা নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো উপরে। মনে মনে ভাবতে লাগলো এখনই মাকে ডেকে সবটা বলি। কিন্তু এত রাত হয়ে গেছে দেখে আর কিছু বলল না। সোজা নিজের রুমে এসে একটা সিগারেট ধরিয়ে ব্যালকনিতে গিয়ে বিনব্যাগে আরাম করে বসলো আর মিনমিন করে বলতে লাগলো, আমি নিজে কতবার বারণ করেছি যে তুমি এসব খাবে না, তোমার শরীর খারাপ করবে। কিন্তু উনি আমার কথা শুনলে তারপর তো তার উপর আবার একটা সাগরেদ। একবার দেখা হোক, তারপর আমি দেখছি। সিগারেটটাকে মুজড়ে এক কোনায় ফেলে দিয়ে বিনব্যাগে আস্তে করে মাথায় এলিয়ে দিল ও, আর নিমেষেই ঘুম এসে ধরা দিল ওর চোখে। সকালে পাখির কিচিরমিচিরে ঘুমটা ভাঙতেই আড়ামড়া দিয়ে উঠে বসলো শারণ্য। তারপর বলল, কাল রাতে এখানে ঘুমিয়ে পড়েছিলাম। মম দেখতে পেলে তো খুব বকতো। যাই উঠি। এই সব ভাবতে ভাবতে ছাদে চলে গেল আর এক্সারসাইজ করতে লাগলো। প্রায় আধ ঘন্টা পর রুমে এসে তাকিয়ে দেখলো 6টা বাজে। তাড়াতাড়ি তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে রেডি হয়ে নিচে নেমে টেবিলে গিয়ে বসতেই তনিমা দেবী রান্নাঘর থেকে বললেন, বাবু, তোর কফিটা দিয়ে যাব? শারণ্য ফোন ঘাঁটতে ঘাঁটতে বলল, হ্যাঁ দিয়ে যাও। আর তুমি একটু শোনো তো, তোমার সাথে একটু দরকার আছে আমার। তনিমা দেবী একটা ঢোক গিলে আমতা আমতা করে বলল, না মানে কিছু বলবি বাবু? হ্যাঁ, তুমি একেবারে কফিটা নিয়ে এসো। তনিমা দেবী কফিটা নিয়ে এলেন। শারণ্য কফিটা ওর মায়ের হাত থেকে নিয়ে বলল, হ্যাঁ দাও, এখানে বসো। আচ্ছা মম, আমি তোমাকে কতবার বারণ করেছি বলো তো যে তুমি ওসব উল্টোপাল্টা খাবার খাবে না? একে তো তোমার হাই প্রেশার, তার উপর আবার সুগার। তুমি নিজে কেন বোঝো না যে এগুলো খেলে তোমার শরীর খারাপ হয়? ওই মেয়েটাই তোমাকে এইসব এনে দিচ্ছে, তাই না? ঠিক আছে, একবার দেখা হোক ওর সাথে, তারপর আমি দেখছি। বাবু, তুই আমাকে যা বলবি বল, কিন্তু ওকে কিছু বলবি না। ও কিছুই করেনি। সে আমার জানা হয়ে গেছে।
তুমি শুধু শুধু ওকে বাঁচাতে পারবে না মম, আর এটাই কিন্তু তোমার লাস্ট চান্স। এরপর যদি আমি কোনোদিন দেখি তবে আমি শিওর কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব। আমার সোনা বাবু, ওরকম কথা বলতে নেই। আচ্ছা আচ্ছা, আর কখনো খাবো না। হ্যাঁ, মনে থাকে যেন। আচ্ছা মম, আমি এখন বেরোলাম। হ্যাঁ, আমার ফিরতে কিন্তু একটু লেট হতে পারে। একটু কিছু খেয়ে যা বাবু। সারণ্য ওর ব্যাগটা নিয়ে বেরোতে বেরোতে বলল, না মম, আমি ওখান থেকেই কিছু খেয়ে নেব। বলেই বেরিয়ে গেল। এদিকে গিনে দেবী, এই অদ্রি, ওর তাড়াতাড়ি। আরে এই অদ্রি, উফ বাবা, আমার আর ভালো লাগে না একে নিয়ে। এতক্ষণ কেউ ঘুমোই, কখন সকাল হয়েছে। অদ্রিজা ঘুম চোখে বলল, প্লিজ একটু ঘুমাতে দাও। বিকেলে চেম্বার না থাকায় সারণ্য হসপিটাল থেকে একেবারে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। কেবিন থেকে ওর গাড়ির চাবি নিয়ে নিচে নামতেই একজন ডক্টর এগিয়ে এসে বললেন, মিস্টার চ্যাটার্জি, আপনি চলে যাচ্ছেন বুঝি? সারণ্য স্মিত হেসে বলল, হ্যাঁ মিস্টার ঘোষাল, আসলে আজকে চেম্বার নেই তো, তাই ভাবলাম একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবো। ও আচ্ছা, বলছি যে আমি আপনার কেবিনেই আসছিলাম, একটু দরকার ছিল। হ্যাঁ বলুন না। আসলে পরশু আমার মেয়ের অন্নপ্রাশন, আপনাকে কিন্তু আসতেই হবে, সঙ্গে মাসিমাকেও আনবেন। আচ্ছা, আমি চেষ্টা করব যাওয়ার। না না মিস্টার চ্যাটার্জি, ওরকম বললে শুনছি না, আসতেই হবে কিন্তু। আচ্ছা, আমি দেখছি। অবশ্যই আসবেন কিন্তু। আচ্ছা, আমি তাহলে এখন যাই, আমাকে রাউন্ডে যেতে হবে। আচ্ছা। এদিকে মিস্টার ঘোষাল বেরিয়ে যেতেই সারণ্য পার্কিং লট থেকে গাড়িটা বের করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়। আজকেও অদ্রিজা ওর আন্টির সাথে দেখা করতে চলে এসেছে, যদিও কলেজ থেকে ও প্রায়ই এখানে আসে। আন্টি, তোমার গোমরামুখ ছেলে কিছু বলেনি তোমাকে? না না, ও আর কি বলবে, একদিন খেয়েছি তো কি হয়েছে। যাক বাবা, উনি যে কিছু বলেননি এটা তোমার সৌভাগ্য আন্টি। কিছু বলেনি এটা ঠিক নয়, অল্প একটু ঝাড়ি দিয়েছে, আর ওগুলো সব ডাস্টবিনে ফেলে দিয়েছে। ফেলে দিয়েছে? তা দিক, আমি পরে আবার তোমাকে এনে খাওয়াবো। তনিমা দেবী মুচকি হেসে বলল, সত্যি কথা বলছিস তো? আমাকে এনে খাওয়াবি তো? হ্যাঁ। তখনই হঠাৎ বেলটা বেজে উঠল। তনিমা দেবী অবাক হয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন সবে মাত্র 5টা বাজে। মুখে বললেন, এখন আবার কে এলো? বাবু তো বলল ফিরতে রাত হবে, তাহলে এখন কে এলো? অদ্রিজা মজা করে বলল, দেখো, তোমার হুলো বেড়াল এসেছে বোধহয়। তনিমা দেবী মুচকি হেসে বলল, এই ছুরি, তুই একদম আমার ছেলেকে হুলো বেড়াল বলবি না। এখন দাঁড়া, দেখি কে এলো। বলেই দরজা খুলতে গেলেন। দরজা খুলে দেখলেন সারণ্য গাড়ি পার্কিং করছে। বাবু, তুই আজ এত তাড়াতাড়ি এলি? সারণ্য ততক্ষণে গাড়ি পার্ক করে বেরোচ্ছিল। ওর মায়ের কথা শুনে বলল, আজকে চেম্বার ছিল না মম, তাই ভাবলাম একটু তাড়াতাড়ি বাড়ি ফিরি। হ্যাঁ হ্যাঁ, ভালো করেছিস, আয় ভিতরে আয়। বলেই তাড়াতাড়ি ভেতরে চলে গেলেন। এদিকে সারণ্যও ঢুকতে যাচ্ছিল, হঠাৎ পাশের ফ্ল্যাটের ব্যালকনি থেকে একজন বয়স্ক মহিলা বলে উঠলেন, এই সারণ্য, তোর বউকে কিন্তু হেভি দেখতে হয়েছে। তা বিয়েটা কবে করছিস, আমাদের বলবি তো? সারণ্য থেমে বলল, কি? আমার বউ? সে আবার এলো কোথা থেকে? আন্টি, তুমি যে কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন উনি বললেন, এমন ভাব করছিস যেন কিছুই বুঝতে পারছিস না। এদিকে ডুবে ডুবে জল খাচ্ছিস, পাজি ছেলে একটা। বয়স তো আর কম হলো না, এবার বিয়েটা কর। তোর হবু বউকে কিন্তু একদম পরীর মতো দেখতে। তা আমাদের সাথে একটু আলাপ টালাপ করাবি তো নাকি? সারণ্য অবাক চোখে আন্টির দিকে তাকিয়ে বলল, দুস, তুমি যে কি বলো না আন্টি, আমার হবু কোথা থেকে আসবে? আমি কি বিয়ে করছি নাকি? তুমি কোথা থেকে এইসব কথা যে শোনো কে জানে। আন্টি হেসে বলল, এখন বলছিস বিয়ে করছি না, কিন্তু যেদিন দেখবো বিয়ে করে ফেলেছিস অথচ আমাদের বলিসনি, তখন তোর ঘাটটা মটকাবো। তুমিও না আন্টি। বলেই বাড়ির ভেতরে ঢুকলো ও। দরজা বন্ধ করে ড্রয়িং রুমে আসতেই দেখলো
অদ্রিজা বসে আছে সোফায়। সারণ্য ওকে দেখেই তাড়াতাড়ি ওর কাছে এসে বলল, এই তুমি এখানে কি করছো? অদ্রিজা আমতা আমতা করে বলল, আমি আন্টির সাথে দেখা করতে এসেছি। সারণ্য মনে মনে ভাবল, ও, তার মানে আন্টি অদ্রিজাকে আমাদের বাড়িতে আসতে দেখেছে, আর তাই আমাকে ওইসব কথা বলছিল। কেন, কি হয়েছে? সারণ্য ওর চঞ্চল আর কিউটসা মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবলো ওকে কিছুই বলবে না, কিন্তু আগের দিনের কথাগুলো মনে পড়তেই বেশ খানিকটা রেগে বলল, কেন, কি হয়েছে তুমি বুঝতে পারছো না তাই না? অদ্রিজা অবাক হয়ে বলল, আমি সত্যিই বুঝতে পারছি না কি হয়েছে। ওকে, আমি বলে দিচ্ছি। তুমি মমকে ওসব উল্টোপাল্টা ফাস্টফুড কেন এনে দিয়েছিলে? অদ্রিজা এবার ভয় পেয়ে বলল, আসলে আন্টি আমাকে বলেছিল, তাই। আন্টি বললো আর তুমি ওগুলো এনে দিলে? তোমার সাহস তো কম নয়। তুমি আমাকে না জিজ্ঞাসা করে ওনাকে ওসব এনে খাইয়েছো। অদ্রিজা চুপ করে আছে ভয়ে। তুমি জানো উনি হাই সুগার আর হাই প্রেশারের পেশেন্ট। একসময় এত অসুস্থ হয়ে গিয়েছিলেন যে ওনাকে রিকভার করতে প্রায় 6 মাস সময় লেগে গিয়েছিল। অদ্রিজা এবার কাঁদো কাঁদো গলায় বলল, আমি জানতাম না। সারণ্য এবার খানিকটা জোরেই বলল, তা জানতে নাই যখন, তাহলে ওসব এনে কেন খাওয়ালে? তুমি জানো ওগুলো খেলে শরীরে কতটা এফেক্ট পড়ে, ওগুলো কতটা আনহাইজেনিক হয়? অদ্রিজা মুখ নিচু করে দাঁড়িয়ে আছে। দেখো, আমি তোমাকে আজকে লাস্ট বারের মতো বারণ করে দিচ্ছি। তুমি মমের সাথে দেখা করতে আসো, সেটা আসতেই পারো, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু তুমি যদি ভেবে থাকো যে তুমি ওইসব উল্টোপাল্টা খাবার এনে মমকে খাওয়াবে, তাহলে তোমার আর আমাদের বাড়িতে আসার কোনো দরকার নেই। কথাটা মনে থাকে যেন। এদিকে অদ্রিজার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। তখনই তনিমা দেবী সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে বলল, কি হয়েছে? তুই ওকে কি বলছিস? আর অদ্রিজা, তুই কাঁদছিস কেন? অদ্রিজা কোনো কথা বলল না। ও নিঃশব্দে চোখের জল ফেলছে। ও ভাবতেই পারেনি সারণ্য ওকে এভাবে কথা শোনাবে। তনিমা দেবী ব্যস্ত হয়ে বললেন, বাবু, তুই কি কালকের ঘটনার জন্য অদ্রিজাকে বকাবকি করলি? দেখ বাবু, তুই কিন্তু এটা একদমই ঠিক করিসনি। এতে ওর কোনো দোষ নেই। আমি ওকে বলেছিলাম ওগুলো আনার জন্য। তুমি নিজেও জানো তুমি ঠিক করনি মম, আর ওরও উচিত হয়নি ওসব এনে দেওয়া। অদ্রিজা, তুই কাঁদিস না, আমি ওকে বলছি, দাঁড়া। অদ্রিজা তখন কাঁদতে কাঁদতে সোফা থেকে ওর ব্যাগটা তুলে বলল, আন্টি, তুমি ভালো থেকো, আমি আর কখনো আসবো না এখানে। বলেই তাড়াতাড়ি ব্যাগটা বুকে জড়িয়ে বেরিয়ে গেল। অদ্রিজা, অদ্রিজা, অদ্রিজা শোন, আমার কথা শোন অদ্রিজা। তনিমা দেবী এবার রেগে গিয়ে বললেন, বাবু, তুই এটা ঠিক করলি না। এতে ওর কোনো দোষ ছিল না। তুই ওকে বারণ করে দিতে পারতিস যাতে ও আর ওগুলো আমাকে এনে না দেয়, কিন্তু এভাবে বলা তোর উচিত হয়নি। আমি যা করেছি একদম ঠিক করেছি। না, তুই ঠিক করিসনি। এভাবে ওরকম বাচ্চা মেয়েটাকে কাঁদানো তোর উচিত হয়নি। তুই ওকে সরি বলবি। নো ওয়ে। ঠিক আছে, তাহলে আমিও তোর সঙ্গে আর কথা বলবো না, আর তুইও আমাকে আর মম বলে ডাকবি না। বলেই গট গট করে নিজের রুমে চলে গেলেন। সারণ্য ওর মায়ের পিছু পিছু এসে বলল, মম, তুমি আমার উপর কেন রাগ করছো বলো তো? যেটা ভুল আমি তো সেটাই বললাম। তনিমা দেবী চেঁচিয়ে বললেন, সেটাই যখন হবে তাহলে ভুলটা যার তুই তাকেই বলতে পারতিস। তার মানে তুমি বলতে চাইছো যে ওর কোনো দোষ নেই, তাই তো? তোর সঙ্গে আমি কোনো কথা বলতে চাইছি না, তুই তোর রুমে যা। আমার খিদে পেয়েছে, তুমি আমাকে খেতে দেবে, চলো। তনিমা দেবী মুখ ঘুরিয়ে বললেন, রান্না করা আছে, যদি খাওয়ার ইচ্ছে হয় তবে একাই বেড়ে খেয়ে নে। না, আমি বাড়তে টাড়তে পারি না, তুমি দেবে, চলো। আমি পারছি না। প্লিজ মম, চলো না। তোকে তো বললাম আমি পারবো না, তুই একা বেড়ে খা। ঠিক আছে, যাও, দিতে হবে না, আমি একাই বেড়ে নেব। বলেই বেরোনোর জন্য ঘুরতেই তনিমা দেবী বলে উঠলেন, আর একটা কথা শুনে যা, কাল থেকে রান্না বন্ধ। সারণ্য অবাক হয়ে বলল, কেন? আসলে আমার শরীরটা এই কদিন ভালো নেই, তাই ভাবছি রান্না করব না। সুজাতাকে বলে রাখবো, ও এই কদিন রান্না করবে। তুমি তো জানোই মম, আমি সুজাতা মাসির রান্না একেবারে খেতে পারি না। তাহলে আর কি করবি, নিজের রান্না নিজেই করে নিবি। আমি বুঝতে পারছি মম, তুমি আমাকে জব্দ করার জন্য এমন করছো, তাই তো? ঠিক আছে, তাই হোক। আমি তোকে জব্দ করতে যাব কিসের জন্য? আমার যথেষ্ট বয়স হয়েছে, আমি এখন খুব বেশি কাজ করতে পারি না। তোকে বিয়ে করার কথা বললে তুই রেগে যাস, তাহলে আমাকে দোষ দিয়ে লাভ নেই। ঠিক আছে, আমি আমার রান্না নিজেই করে নেব। তনিমা দেবী আর কিছু বললেন না, চুপচাপ মুচকে মুচকি হাসতে লাগলেন। অপরদিকে
অদ্রিজা ওর বিছানায় শুয়ে বিড়বিড় করে বলছে, কি পেয়েছেনটা কি উনি আমাকে? একবার আমাকে বাঁচিয়েছেন বলে উনি কি আমাকে কিনে রেখেছেন নাকি? যে সব সময় আমাকে শাসন করবেন, উল্টো পাল্টা কথা শোনাবেন। আর আন্টি বলেছিলেন বলেই তো আমি ওনাকে ওগুলো এনে দিয়েছিলাম। আর তাছাড়া আমি তো জানতামও না যে আন্টির শরীর খারাপ। তখনই গিনি দেবী ঘরে ঢুকতে ঢুকতে বললেন, কি রে অদ্রি, কি এত বকবক করছিস? অদ্রিজা থতমত খেয়ে বলল, কই না তো, কিছু না, এমনি একটা জিনিস ভাবছিলাম। ও আচ্ছা, বলছি যে শোন না, তুই একটু তোর দাদুকে নিয়ে হসপিটালে চেক আপ করাতে যেতে পারবি? আমি একা একা কি করে নিয়ে যাব? আরে ড্রাইভার যাবে তোদের সাথে। আর এখন তো দাদুও অনেক সুস্থ আছে, তাই প্রবলেম হবে না বেশি। আচ্ছা ঠিক আছে, কিন্তু কবে? এই পরশুদিন। আসলে ওই দিন তোর দিদুনের বাড়িতে যেতে হবে, কি না কি একটা দরকার আছে, তাই ডেকেছে। ঠিক আছে। ভুলে যাস না যেন, কেমন? হ্যাঁ, এখন নিচে আয়, তোর পাপা ডাকছে তোকে। আমি এখন নিচে যাব না মম, তুমি বাবাকে বলো, আমি পরে যাব। না, তুই এক্ষুনি চল। অদ্রিজা মুখ গোমড়া করে বিছানা থেকে নেমে বলল, দেখ তেরি কি ভালো লাগে না আমার, সবে মাত্র একটু কলেজ থেকে এসে শুয়েছি আর অমনি আমাকে ডাকছে। এই, তোকে কি কাজ করার জন্য ডাকা হয়েছে? এমনিতে তো কুটো টিনে রেখাও না, আবার বড় বড় কথা। মম। গিনি দেবী হেসে বললেন, এই মম কিসের রে? আচ্ছা, তোর তো কলেজ ছুটি হয় সেই 4টের সময়, তারপর কোথায় যাস প্রতিদিন? প্রেম টেম করছিস না? প্লিজ মম, তুমি সব উল্টোপাল্টা কথা বলা বন্ধ করো, আমি মোটেও প্রেম করি না। তাহলে সেই ছেলেটার কি হলো, যার জন্য তুই বিয়ে ছেড়ে পালালি? আরে ওর সাথে আমার কোনো রিলেশনই ছিল না, আমি তো নামমাত্র বলেছিলাম তোমাদের। নাটক বন্ধ করে তাড়াতাড়ি নিচে আয়। বলেই উনি গটগট করে নিচে নামতে লাগলেন। এদিকে অদ্রিজা মুখ ফুলিয়ে ওর মায়ের পেছন পেছন নামতে লাগলো। অদ্রিজা নিচে নেমে ওর বাবার কাছে গিয়ে বলল, কি হয়েছে বাবা, তুমি আমাকে ডাকছো কেন? 7টা তো বাজে রে, এবার কিছু খেয়ে নে। না, আমার এখন খেতে ভালো লাগছে না, আমি খাবো না। এই জন্যই তোকে তখন আমি খাওয়ার কথা কিছুই বলিনি। তোর বাবা তোকে ডাকছে বলে আমি নিচে চলে এসেছি। আমি তো জানি তুই খাওয়ার কথা শুনলে আর হয়তো নিচেই আসবি না। আমার ভালো লাগছে না, তাই আমি খাবো না। আচ্ছা ঠিক আছে, বেশি কিছু তোকে খেতে হবে না, 2টো ডিম টোস্ট অন্তত খেয়ে যা। অদ্রিজা নাক কুচকে বলল, না, আমি ওটা খাবো না। আচ্ছা তুই এটা খাবি না তো কি খাবি বল? গিনি দেবী ব্যঙ্গাত্মক সুরে বলল, তুমি এক কাজ করো গো, ওর জন্য একটু চাউমিন আর এক চিকেন রোল এনে দাও, আর পারলে মোমোটাও এনে দাও। হ্যাঁ, তাহলে খাবো। ওই সব খাবার খেলে তো তোর শরীর খারাপ করবে বল। কিছু হবে না। তখনই গিনি দেবী চেঁচিয়ে বললেন, মেরে তোমার ঠ্যাং আমি ভেঙে দেব, কোনো ফাস্ট ফুড আসবে না বাড়িতে। এখন কিছু খাবি না ঠিক আছে, কিন্তু রাতে মাছের ঝোল আর ভাত খেয়ে তবেই তুই শুবি। অদ্রিজা নাক সিটকিয়ে বলল, তুমি খাও মাছের ঝোল, আমিও সব খাবো না। বলেই তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। এদিকে গিনি দেবী রাজবল্লভবাবুর দিকে তাকিয়ে জোরে জোরে বলল, তুই খাবি না, তোর বাপ খাবে। পাশে রাগিনী দেবী মুচকি মুচকি হাসতে লাগলো। অপরদিকে শারণ্য ওর রুম থেকে নিচে নেমে বলল, মম, খেতে দাও, খিদে পেয়েছে। তনিমা দেবী তখন সিরিয়াল দেখতে ব্যস্ত। উনি ইচ্ছে করেই কোনো সাড়া করলেন না। ও মম, তুমি আসো না প্লিজ। তনিমা দেবী এখনো নিরুত্তর বসে রয়েছেন। ও মম, মম। তনিমা দেবী এবার চেঁচিয়ে বলল, তোকে তো বলেছি তুই আমার সাথে কথা বলবি না। তোর খিদে পেয়েছে, তুই বেড়ে খেয়ে নে। আচ্ছা সে না হয় আমি বেড়ে নিচ্ছি, কিন্তু তুমিও তো খাবে আমার সাথে, আসো তাড়াতাড়ি। তনিমা দেবী মুচকি হেসে বলল, আমার এখন খাবার ইচ্ছে নেই, আমি খাবো না, তুই একাই খেয়ে নে। ধুর বাবা, ভালো লাগে না আমার। বলেই কিচেনে এসে জল ভরে নিয়ে টেবিলে গিয়ে বসলো। তখনই তনিমা দেবী এসে প্লেটে খাবার বাড়তে বাড়তে বলল, আজকেই লাস্ট, এরপর থেকে আর কখনো বলবি না আমাকে খাবার বেড়ে দেওয়ার জন্য। বলেই খাবার বেড়ে দিয়ে নিজেও খেতে বসলেন। আজ মঙ্গলবার। অদ্রিজা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। আজ ওর 10টা থেকে ক্লাস আছে, তাই রেডি হয়ে নিচে নেমে আসে। তখন রাজবল্লভবাবু সোফায় বসে পেপার পড়ছিল। অদ্রিজাকে নিচে নামতে দেখে বলল, কি ব্যাপার মামুনি, আজ এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলি যে?
গিনি দেবী নাটক করে বলল, তোমার মেয়ে কি আর সাধে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে? দেখো, হয়তো বয়ফ্রেন্ডের সাথে সিনেমা দেখতে যাবে। অদ্রিজা মুখ ফুলিয়ে বলল, মম, আমার কিন্তু একদম ভালো লাগছে না এসব। আজ 10টা থেকে ক্লাস আছে আমার। রাজবল্লভবাবু মুচকি হেসে বলল, উফ গিনি, তুমি সবসময় আমার মেয়েটার পিছনে কেন লাগো বলো তো? তোমার মেয়ে তো একেবারে ধোয়া তুলসী পাতা, তাই না? এই দেখো, তুমি আবার কোন কথায় থেকে কোন কথায় চলে যাচ্ছ। এই তুমি চুপ করো তো, মেয়ের হয়ে একদম সালিশি দেবে না। আমি কিন্তু মোটেই সালিশি দিচ্ছে না। তুমি কেন বলো তো আমার মেয়েটার পিছনে সবসময় লাগো? কি এত বড় কথা? ঠিক আছে, আমিও দেখব। রাগিনী দেবী সোফায় বসে বললেন, বৌদি, তুমি সাত সকালে চেঁচামেচি শুরু করলে কেন বলো তো? ওফ, তোমরা ঝগড়া পরে করবে, আগে আমার কফিটা দাও তো। আমি পারবো না কোনো কফি করতে, তুই তোর পাপাকে বল করে দিতে। বলেই তাড়াতাড়ি 2 কাপে চা ঢেলে একটা কাপ নিজে আর একটা কাপ রাগিনী দেবীকে দিয়ে বলল, তুই তোর চাটা খা আর কাউকে দিবি না। বলেই নিজের চাটা নিয়ে সোফায় বসে পড়লেন। কই গিনি, আমার চাটা দেবে তো? আর আমার কফিটা। গিনি দেবী চায়ে চুমুক দিয়ে বলল, তোমরা নিজেরা করে খাও, আমি পারবো না করে দিতে। এরকম বলো না গিনি, প্লিজ চাটা আমাকে দাও। তুমি তো জানো সকালে চা ছাড়া আমার দিনই শুরু হয় না। তোমরা ঝগড়াই করে যাও, আমি বরং কলেজে চলে যাই, ওখানে গিয়েই কিছু একটা খেয়ে নেব। বলেই বেরোতে যেতেই গিনি দেবী বলে উঠলেন, এই কিচেনে তো ডিম টোস্ট করা আছে, খেয়ে নে। অদ্রিজা থমকে দাঁড়িয়ে আবার পিছন ফিরে বলল, বললাম না আমি ওসব খাবো না, কফি করে দাও তাহলে খাবো। কোনো কফি হবে না, চুপচাপ ওটা খেয়েই যাবি, নয়তো কাল থেকে কোনো পকেট মানি পাবি না। আর তোর বাবা যদি জোর করে তোকে পকেট মানি দেয়, বাবার এটিএম কার্ডটা আমার কাছেই আছে, মনে রাখিস। তারপর যা করার আমি করে নেব। রাজবল্লভবাবু আমতা আমতা করে বলল, এই না না, আমি কিন্তু কিছু জানি না। গিনি, তুমি যা বলবে তাই হবে। অদ্রিজা মুখ ভেঙচে বলল, তুমি সব সময় আমাকে ব্ল্যাকমেল করো। বলেই কিচেনে গিয়ে প্লেট থেকে ডিম টোস্টটা খেতে লাগলো। অপরদিকে প্রতিদিনের মতো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ছাদে কিছুক্ষণ ওয়ার্কআউট করে আবার রুমে এসে ফ্রেশ হয়ে নিল। আজ ওর একটা ওটি আছে, তাই বিকেলের চেম্বারে পেশেন্ট দেখা ক্যান্সেল করেছ। তবে 2টো পেশেন্ট খুব এমার্জেন্সি হওয়ায় ওকে চেক আপ করতেই হবে, তাই তাড়াতাড়ি বেরোবে বলে ঠিক করেছে। সারণ্য রেডি হয়ে নিচে নামতে নামতে বলল, মম, আমার গ্রিন টি হয়ে গেছে, তাড়াতাড়ি দাও। পূর্ণিমা দেবী সোফায় বসে চা খাচ্ছিলেন। উনি ওর দিকে তাকিয়ে বললেন, আমি করিনি তোর গ্রিন টি, তুই করে নে। মম, আমার লেট হয়ে যাচ্ছে কিন্তু, প্লিজ তাড়াতাড়ি দাও। আমি পারছি না, আমার শরীরটা খারাপ। সারণ্য ওর মায়ের কাছে এসে বলল, আচ্ছা মম, আমার খুব বড় ভুল হয়ে গেছে, আমার উচিত হয়নি ওকে ওরকমভাবে বকা। এবার তো অন্তত আমাকে ক্ষমা করে দাও। পূর্ণিমা দেবী চায়ে চুমুক দিয়ে মুচকি হেসে বলল, যাকে সরি বলা দরকার তাকে সরি বললেই হবে, আমাকে সরি বলতে হবে না। আরে ওকে এখন আমি পাবো কোথায়? আর তাছাড়া আমার তো খুব এমার্জেন্সি, এখন আমাকে হসপিটালে যেতে হবে। আজ ওর কলেজের সামনে চলে যাস, গেলেই দেখতে পাবি 5টার সময় ও বেরোবে। আচ্ছা মম, ফোন করে সরি বললে হবে না? তুই কি ওকে ফোন করে কথা শুনিয়েছিলি? মম, তুমি ইচ্ছে করে এমন করছো আমি জানি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি যদি সময় পাই। পূর্ণিমা দেবী মুচকি হেসে বলল, তুই 2 মিনিট বস, আমি তোর গ্রিন টি নিয়ে আসছি। এই মেয়েটার জন্য আমার মমও আমাকে ব্ল্যাকমেল করা শুরু করেছে। না জানি আর কত কি যে সহ্য করতে হবে আমাকে। উফ। সারণ্য গ্রিন টিটা খেয়ে ওর ব্যাগটা নিয়ে বেরোতে বেরোতে বলল, মম, আমি আসছি, আমার ফিরতে একটু লেট হতে পারে। আচ্ছা সাবধানে যাবি বাবু, আর মনে করে যেটা বললাম সেটা করবি। সারণ্য চলে যেতেই পূর্ণিমা দেবী মনে মনে বলে উঠলেন, তোর সঙ্গে ওর মিল করিয়ে তবেই আমি থামবো। মিস্টার সাহা, আজ আমি প্রচণ্ড প্রেশারের মধ্যে আছি। আমার একটা উটি আছে, তার উপর হসপিটালে পেশেন্টের চেক আপও করতে হবে। আপনি বরং কাল মুকুন্দপুরে আমার চেম্বারে চলে আসুন। না না মিস্টার চ্যাটার্জি, আমি এটা নিয়ে আর রিস্ক নিতে পারছি না। আপনি আজকে একটু দেখুন না যদি ম্যানেজ করা যায়। আচ্ছা ঠিক আছে, আপনি নিয়ে আসুন, বাট রাত 8টার সময়।
ওকে মিস্টার চ্যাটার্জি, আমি বাবাকে নিয়ে পৌঁছে যাব। আসলে আমি কালকেই নিয়ে যেতাম, কিন্তু উনি মাঝে মাঝেই বলছেন ওনার বুকে প্রচণ্ড ব্যথা করছে। আচ্ছা, আপনি কাউকে আনুন না, আমি ম্যানেজ করে নেব। থ্যাংক ইউ মিস্টার চ্যাটার্জি, এখন তাহলে রাখছি। ওকে ওকে। ফোনটা টেবিলের উপর রেখে সারণ্যর মাথাটা ইজি চেয়ারে রাখলো আর একটা জোরে নিঃশ্বাস ফেললো। হঠাৎ বাইরে থেকে কেউ একজন জোরে বলল, আসবো? সারণ্যর মাথাটা চেয়ার থেকে তুলে বলল, হ্যাঁ হ্যাঁ আসুন। একজন নার্স কতগুলো ফাইল টেবিলে রেখে বলল, আসলে মিস্টার ব্যানার্জি আমাকে পাঠালেন, এগুলো যদি দেখে একটু সাইন করে দিতেন খুব ভালো হতো। হ্যাঁ, আপনি রেখে যান, আমি করে দিচ্ছি। আসলে এক্সট্রা কিছু ডকুমেন্ট জমে আছে তো ওগুলো আগে না করলে একটু প্রবলেম হবে। ওকে ডক্টর, আমি তাহলে এখন যাই, পরে সেগুলো নিয়ে যাব। ওকে। নার্স চলে যেতেই সারণ্য চেয়ার থেকে উঠে আলমারি থেকে একটা ফাইল বের করে টেবিলে এনে রাখলো। তারপর একে একে সমস্ত ডকুমেন্ট সাইন করতে লাগলো আর মনে মনে বেশ বিরক্ত হলো। মিস্টার রক্ষিতকে এই সময় দার্জিলিংয়ে ছুটি কাটাতে যেতে হলো। একই হসপিটালে এত প্রেশার থাকে, তারপরও আমাকে একা ফেলে রেখে চলে গেলেন। একদম ভালো লাগে না আমার। তার উপর আবার চেম্বার, দুষ, জীবনটা যেন একেবারে কয়লা হয়ে গেল। এইসব বলতে বলতে সারণ্য সমস্ত ফাইল সব চেক করে সাইন করে দিল। তারপর চেয়ার থেকে উঠে অ্যাপ্রনটা গায়ে গলিয়ে স্টেথোস্কোপটা ঝুলিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। তনিমা দেবী ছাদে পায়চারি করতে করতে অদ্রিজাকে ফোন করলেন। ও ফোন ধরতেই তাড়াতাড়ি বললেন, কিরে অদ্রিজা, কোথায় আছিস? অদ্রিজা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি এই কলেজে এসেছি তো। আমি জানি তুই রেগে আছিস আমার উপর, তাই না? না আন্টি, তুমি ভুল বুঝছো, ওরকম কিছুই না। সে আমি জানি। আচ্ছা যাই হোক, আমি এখন রাখি, আর কিছু ঘটলে অবশ্যই আমাকে ফোন করে জানাস। বলেই তাড়াতাড়ি ফোনটা কেটে দিলেন তনিমা দেবী। অদ্রিজা বেশ অবাক হয়ে গেল, বলল, আন্টি এটা কি বললো? কিছু ঘটলেই জানাবো? তার মানে কি ঘটবে আজ? ধুর বাবা, আমার মাথায় এসব কিছুই ঢুকছে না। বলেই সে নিজের কাজে মন দিল। একজন বয়স্ক পেশেন্টকে চেক করে সারণ্য বলল, দাদু, তুমি এখন প্রায় অনেকটাই সুস্থ। এখন থেকে আর ওই ওষুধগুলো খেতে হবে না তোমার। আমি তোমার ওষুধগুলো চেঞ্জ করে দিচ্ছি। তুমি দেখবে 1 মাসের মধ্যে তুমি একদম ফিট অ্যান্ড ফাইন হয়ে যাবে। বলেই খানিকটা হেসে ফেলল সারণ্য। একজন বয়স্ক মহিলা পাশ থেকে বলল, বাবা, তুমি আমাদের এত উপকার করেছো, তাতে আমরা সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। আহ ঠাম্মা, তুমি এরকম কেন বলছো? আমি তো তোমার নাতির মতোই নাকি? আমি কি তোমাদের জন্য এইটুকুও করতে পারি না? নিজের ছেলেরাই দুবেলা মুখ শোনায়, নিজের বাবার জন্য 1 টাকা খরচ করার কথা ভাবে না। সেখানে তো তুমি আমাদের জন্য অনেক করেছো দাদু ভাই। আশীর্বাদ করবেন যেন জীবনে আরো অনেক বড় হতে পারি। দাদু তখন আস্তে আস্তে বলল, তুমি অনেক বড় হও দাদু ভাই, একদিন অনেক নাম করবে, তুমি দেখে নিও। সারণ্য মুচকি হেসে বলল, আচ্ছা দাদু, তাহলে আমি আসি। তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করবে কিন্তু। বলেই ঘড়ির দিকে তাকিয়ে দেখল প্রায় 3:40 বাজে। তাড়াতাড়ি নিজের কেবিনে এসে ফোনটা আর গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে গেল সারণ্য। মনে মনে ভাবল, ইস, অনেকটা লেট হয়ে গেল। তারপর আদৌ তাকে কলেজে পাবো কিনা ভগবান জানে। এদিকে মম আমাকে জ্বালিয়ে মারছে। দূর বাবা, আমার জীবন একেবারে শেষ হয়ে গেল। এইসব ভাবতে ভাবতে তাড়াতাড়ি গাড়ি চালাতে লাগলো। প্রায় 15 মিনিট পর ও সম্মেলনী কলেজের সামনে এসে পৌঁছয়। কলেজের পাশে গাড়িটাকে দাঁড় করিয়ে সামনে তাকিয়ে দেখে বেশ কয়েকজন ছেলে মেয়ে কলেজ থেকে বেরোচ্ছে। ও চারিদিকে তাকিয়ে খুঁজতে থাকে অদ্রিজাকে, কিন্তু কোথাও ওকে দেখতে পায় না। তারপর বেশ কিছুক্ষণ পর ও ভাবে ওকে একবার ফোন করবে, কিন্তু ফোন বের করতে যেতেই ও দেখল
অদ্রিজা একটা মেয়ের সঙ্গে হেসে হেসে কথা বলতে বলতে বেরোচ্ছে। সারণ্য মুচকি হেসে অদ্রিজার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর কি মনে হতে মুখ ঘুরিয়ে আনমনে বলল, দূর, আমি সব কি ভাবছি, আর ওর দিকে কেন তাকিয়ে আছি আমি? এইসব ভাবতে ভাবতে সারণ্য গাড়ি থেকে নেমে অদ্রিজাকে ডাকে, কিন্তু এদিকে অদ্রিজা ওর বান্ধবীর সাথে হেসে হেসে গল্প করতে ব্যস্ত। অদ্রিজা, এদিকে এসো। অদ্রিজা প্রথমে ভাবলো কেউ ওকে ডাকছে, তাই চারিদিকে একবার দেখলো। কাউকে না দেখতে পেয়ে আবার নিজের মতো হাঁটতে লাগলো। সারণ্য কয়েকবার ওকে ডেকে যখন অদ্রিজার কোনো সাড়া পেল না, তখন নিজেই ওর দিকে এগিয়ে গেল। অদ্রিজা আনমনে মিত্রার সঙ্গে গল্প করে যাচ্ছে। এদিকে কেউ যে ওকে ডাকছে সেদিকে ওর কোনো খেয়াল নেই। সারণ্য ওর কাছাকাছি গিয়ে পেছন থেকে ডাকতে লাগলো, অদ্রিজা। অদ্রিজা অবাক হয়ে পিছন ফিরে তাকিয়ে দেখে সারণ্য ওর দিকে তাকিয়ে ওকেই ডাকছে। ও দাঁড়াতেই সারণ্য ওর সামনে এসে বলল, এতক্ষণ ধরে ডাকছিলাম, শুনতে পাওনি? এদিকে অদ্রিজা অবাক হয়ে এখনো ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। এমনকি ওর বান্ধবীটাও সারণ্যর দিকে তাকিয়ে আছে। সারণ্য একটা হাত উঠিয়ে অদ্রিজার চোখের সামনে ডায়ে বায়ে নেড়ে বলল, এই যে, আমি তোমাকেই বলছি। অদ্রিজা এবার সম্বিত ফিরে পেয়ে বেশ লজ্জায় পড়ে গেল। তবে আগের দিনের ঘটনার কথা মনে পড়তেই মনে মনে খুব অভিমান হলো ওর। তাই আস্তে আস্তে বলল, কেন, আমার সঙ্গে আপনার কি দরকার? সারণ্য তখন মনে মনে ভাবল, বাবা, বেশ তেজ আছে তো মেয়েটার। হ্যাঁ, তোমার সাথে একটু দরকার ছিল আমার, তাই এসেছি। তা কয়েক মিনিট কি একটু সময় দেওয়া যাবে? কথাটা শুনে অদ্রিজার মনটা কিছুটা গলে গেল। তাই আস্তে আস্তে বলল, বলুন, কি বলবেন? না, এখানে নয়। তোমার যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমার সাথে একটু এসো, কথা আছে। না, আপনি এখানেই বলুন। কেন, আমাকে বিশ্বাস করতে পারছো না বুঝি? আমি কি তোমাকে কিডন্যাপ করে নেব নাকি? অদ্রিজা মনে মনে বলল, এমনিতেই তো বুড়ো ভমের মতো গুম গুম করেন, তার উপর আবার বড় বড় কথা। আচ্ছা, আপনি চলুন, আমি আসছি। আচ্ছা, তুমি তাহলে ওই সামনের দিকটাতে এসো, আমি ওখানেই আছি। বলেই সারণ্য ওর গাড়ির কাছে চলে গেল। এদিকে সারণ্য চলে যেতেই কয়েকটা মেয়ে অদ্রিজাকে ঘিরে ধরল। তার মধ্যে মিত্রা হট করে বলেই ফেলল, এই তোর বয়ফ্রেন্ডটাকে না হেভি হ্যান্ডসাম দেখতে রে। ওদের মধ্যে আর একজন মেয়ে বলল, ইস, যদি এরকম একটা বয়ফ্রেন্ড আমার থাকতো তবে লাইফটা একদম বিন্দাস কেটে যেত। আরো একজন বলল, এই অদ্রিজা, এটা সত্যিই তোর বয়ফ্রেন্ড? এদিকে অদ্রিজা পড়েছে মহাজালায়। ও মনে মনে ভাবছে, এখন যদি একবার বলি যে এটা আমার বয়ফ্রেন্ড নয়, তাহলে মান ইজ্জত সব যাবে, আর এরা সবাই আমার কাছে ওনার নাম্বার চেয়েছে আমাকে পাগলই করে দেবে। না, তার থেকে বরং বলেই দিই যে এটা আমার বয়ফ্রেন্ড। আর এমনিতেও উনি তো আর কলেজে আসবেন না, তাই জানতেও পারবেন না এসব। কি রে অদ্রিজা, বললি না তো এটা তোর সত্যিই বয়ফ্রেন্ড? অদ্রিজা আমতা আমতা করে বলল, হ্যাঁ, মানে ওটাই আমার বয়ফ্রেন্ড। আসলে ও সবসময় ব্যস্ত থাকে তো, তাই তেমন একটা কলেজে আসতে পারে না। আর আমাদের একটু ঝগড়া হয়েছে, তাই ও আমার রাগ ভাঙাতে এসেছে। এসব শুনে একটা মেয়ে তো আফসোস করেই বলল, ইস, তোর বয়ফ্রেন্ডটা কি কেয়ারিং রে। আর আমার মালটাকে দেখ, অর্ধেক দিন তো কলেজেই আসে না। আচ্ছা, তোরা কথা বল, আমি আসি। হ্যাঁ, কাল দেখা হচ্ছে তাহলে। বলেই তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে এসে সারণ্যর গাড়ির দিকে চলে যায়। ও গাড়ির কাছে আসতেই সারণ্য তাড়াতাড়ি গাড়িতে উঠতে বলল, গাড়িতে ওঠো। অদ্রিজা গাড়িতে উঠতেই সারণ্য গাড়িটা স্টার্ট দিয়ে বেরিয়ে যায়। এদিকে অদ্রিজা মনে মনে ভাবে, আচ্ছা, তার মানে আন্টি জানতো যে এরকমই কিছু একটা ঘটবে, তাই আমাকে ফোন করে বলেছিল কিছু ঘটলে ওনাকে জানাতে। সত্যি বাবা, এই মা ছেলেকে বোঝা আমার কম্য নয়। সারণ্য গাড়ি চালাতে চালাতে ওর দিকে তাকিয়ে বলল, কিছু ভাবছো? অদ্রিজা ঘাবড়ে গিয়ে বলল, কি করে যে সবকিছু বুঝে যায় তাই ভাবছি। আশ্চর্য তো,
শারণ্য গাড়িটাকে বাইপাসের একটা ক্যাফেটেরিয়ার সামনে দাঁড় করায়। তারপর অদ্রিজার দিকে তাকিয়ে বলে, নামো। অদ্রিজা নেমে দাঁড়াতেই শারণ্য গাড়িটাকে এক সাইডে পার্ক করে আবার ফিরে আসে। তারপর অদ্রিজার দিকে তাকিয়ে বলল, চলো ভেতরে চলো। শারণ্য আর অদ্রিজা ক্যাফের ভিতরে ঢুকে বসতেই শারণ্য একটা ওয়েটারকে ডেকে বলল, এখানে 2টো কফি দেবেন। তারপর অদ্রিজার দিকে তাকিয়ে বলল, অদ্রিজা, তুমি অন্য কিছু খাবে? অদ্রিজা মাথা নেড়ে বলল, না না, কফি হলেই হবে। ওকে, তাহলে এখানে জাস্ট 2টো কফি দিলেই হবে। এতটা বলতেই ওয়েটার চলে গেল, আর কিছুক্ষণের মধ্যেই 2টো কফি দিয়ে গেল ওদের টেবিলে। শারণ্য কফিটা নিয়ে চুমুক দিয়ে বলল, দেখো অদ্রিজা, আমি জানি সেদিন আমার কথায় হয়তো তোমার খারাপ লেগেছে, তার জন্য ভেরি ভেরি সরি। আমার ওভাবে বলা একদমই উচিত হয়নি। আসলে কি বলতো, মায়ের শরীরটা না খুব একটা ভালো থাকে না, যখন তখন উনি অসুস্থ হয়ে পড়েন। তাই মাকে নিয়ে আমার সব সময়ই একটু টেনশন হয়। আর তাছাড়া সেদিন আমার মাইন্ডটাও একটু ডিস্ট্র্যাক্ট হয়েছিল, তাই তোমাকে এমন উল্টোপাল্টা কথা বলে ফেলেছি। প্লিজ তুমি কিছু মনে করো না। তুমি আবার মায়ের কাছে যেও, মা সবসময় খালি তোমার কথাই বলে। শুধু এটুকুই বলবো, মাকে একটু দেখে রেখো। আসলে আমি তো বাড়িতে সবসময় থাকি না, তাই প্রবলেম হয়ে যায়। এমা না না, ইটস ওকে, আমি কিছুই মনে করিনি। আপনি শুধু শুধু এসব নিয়ে ভাববেন না। মায়ের জন্য টেনশন হবে, সেটাই তো স্বাভাবিক, তাই না? আর তাছাড়া ভুল আমারও ছিল। আমার ওরকম না জিজ্ঞেস করে আন্টিকে ফাস্টফুড খাওয়ানো একদম উচিত হয়নি। দেখো, আবারও বলছি, তুমি প্লিজ কিছু মনে করো না। আসলে আমার তো সারাদিন হসপিটাল আর নার্সিংহোম, তার উপর আবার চেম্বার, এতগুলো নিয়ে তো সময় কাটাতে হয়, তাই প্রচণ্ড প্রেশারের মধ্যে থাকি। না না, সত্যিই তো আমারও ওরকম করে চলে আসাটা উচিত হয়নি। সবটা বোঝা উচিত ছিল আমার। আচ্ছা, যাই হোক, দাদু কেমন আছেন এখন? দাদু ভালোই আছেন, আগের থেকে এখন অনেকটা বেটার। মাঝে মাঝে বাবা আর আমি মিলে একটু হাঁটাচলা করাই, তবে খুব বেশি না। ও আচ্ছা আচ্ছা, তা বাড়ির সবাই কেমন আছেন? সবাই ভালো আছি। এমন অবস্থায় শারণ্য ভুল করে বলেই ফেলল, আর তুমি? অদ্রিজা বেশ খানিকটা লজ্জা পেয়ে আস্তে আস্তে বলল, আমিও ভালো আছি। আপনি? আমার আবার ভালো খারাপ, ও যেমন করেই হোক কোনো রকমে আছি। আর আন্টি? হ্যাঁ, আন্টি ভালো আছেন। দুজনে কফি খাওয়া শেষ করতেই শারণ্য বলল, চলো তাহলে এবার ওঠা যাক। আমার আবার রাতে একটা উটি আছে, তার উপর সন্ধেবেলা থেকে আবার চেম্বার। আবার কতবার যে রাউন্ডে যেতে হবে তার আবার ঠিক নেই। ঠিক আছে, চলুন তাহলে। চলো। বলে উঠতে একটা ওর বয়সী ছেলে ওকে বসিয়ে দিয়ে ওর পাশে বসে বলল, এই চলে যাচ্ছিস মানে? আমি এলাম আর তুই চলে যাবি? আরে বিজয়, তুই? কতদিন পর দেখা। কিরে, কেমন আছিস? বিজয় স্মিত হেসে বলল, আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি তো ভালোই আছি, তা তোর খবর কি বল? বিজয় একটু নাটক করেই বলল, খবর আমাদের কি হবে রে, খবর তো দ্য গ্রেট হার্ট স্পেশালিস্ট ডক্টর শারণ্য চ্যাটার্জির হবে। শারণ্য হেসে বলল, তুই আবার নাটক শুরু করলি তো? একদম বদলাসনি তুই। বিজয় একবার অদ্রিজার দিকে তাকিয়ে আবার ওর দিকে তাকিয়ে বলল, নাটক আমি করছি নাকি তুই করছিস একবার ভেবে দেখ তো। শারণ্য অবাক হয়ে বলল, আমি আবার কোথায় নাটক করলাম? ও, তুই বুঝতে পারছিস না শালা? না রে, সত্যি শালা, সেই কলেজ লাইফ থেকে প্রেম করব না, বিয়ে করব না বলে বলে এখন তুমি এই ক্যাফেতে এসে গার্লফ্রেন্ড নিয়ে এই টাইম স্পেন্ড করছো। শালা, তুই ডুবে ডুবে জল খাচ্ছিস তাই না? দাঁড়া, আমি সব বন্ধুদের খবরটা দেবো। এদিকে অদ্রিজা লজ্জায় চুপ করে বসে আছে। আরে আরে ভাই, তুই ভুল ভাবছিস। তুই বিশ্বাস কর, এরকম কিছুই না। এই তুই চুপ করতো, দাঁড়া, আমাকে বৌদির সাথে কথা বলতে দে। বলেই অদ্রিজার দিকে তাকিয়ে বলল, বৌদি কেমন আছো? এদিকে অদ্রিজা তো লজ্জায় লাল হয়ে বসে আছে, ওর মুখ থেকে আর কোনো শব্দই বেরোচ্ছে না। এই বৌদি তো লজ্জা পাচ্ছি রে।
তা সত্ত্বেও তুই মিথ্যে কথা বলবি? দাঁড়া, একটা প্রুফ রাখি। আরে আরে তুই কি করছিস এসব? দেখ, এরকম কিছুই নয়, তুই প্লিজ বিশ্বাস কর আমার কথাটা। সে যা জানার আমার জানা হয়ে গেছে, আমি এখন যাই, আমার গার্লফ্রেন্ড ওয়েট করছে আমার জন্য। ওকে, টাটা, তোমরা টাইম স্পেন্ড করো। বলেই তাড়াতাড়ি চলে গেল ওখান থেকে। বলছি অদ্রিজা, তুমি প্লিজ কিছু মনে করো না, ও জানে না তাই ভুলভাল বকে গেল। না না, ইটস ওকে, চলুন তাহলে যাওয়া যাক। ওরা বাইরে বেরোতেই অদ্রিজা বলল, আপনি বরং চলে যান, আমি সিএনজি বুক করে নেব। না না, আমি তোমাকে তোমার বাড়ি অবধি পৌঁছে দিচ্ছি, এখন আমার কাছে অনেক টাইম আছে। অদ্রিজা আর কিছু না বলে গাড়িতে উঠে বসে, আর শারণ্য গাড়ি স্টার্ট দিয়ে মেন রোড হয়ে বেরিয়ে যায়। অদ্রিজাকে ওর বাড়ির সামনে নামিয়ে দিয়ে শারণ্য হসপিটালের দিকে রওনা দেয়। কিছুক্ষণ পর থেকে ওর চেম্বার আছে, তাই অতটা চাপ না নিয়ে আস্তে আস্তে গাড়ি চালাতে থাকে আর গুনগুন করে গান গাইতে থাকে। মনে মনে ভাবে, আচ্ছা কি হলো ব্যাপারটা? আমি তো কলেজেই ওকে সরি বলে দিতে পারতাম, তাহলে শুধু শুধু ক্যাফেতে যাওয়ার দরকারই কি ছিল? দূর বাবা, আমার আবার একটু বেশি বাড়াবাড়ি। কেন যে শুধু শুধু সময় নষ্ট করে ওকে ওখানে নিয়ে গিয়ে সরি বলতে গেলাম ভগবানই জানে। তার উপর আবার বিজয় সবটা দেখে ফেলেছে, এখন হাজারটা প্রমাণ দিলেও কিচ্ছুতেই ও বিশ্বাস করবে না। আমার সব বন্ধুরা মিলেও আমাকে চেপে ধরবে। ভগবান, তুমি আমাকে তুলে নাও। অদ্রিজাকেও তো দোষ দেওয়া যায় না, কেননা ওকে আমিই নিয়ে গিয়েছিলাম। আচ্ছা, শুধু কি ভদ্রতার খাতিরে আমি ওকে নিয়ে গিয়েছিলাম, নাকি অন্য কোনো কারণে? তবে কি আমি দিন দিন ওর ওই কিউটসা মুখের দিকে তাকিয়ে ওর প্রতি দুর্বল হয়ে পড়ছি? না না না, কিছুতেই না, আমি ওসব নিয়ে একদমই ভাববো না। আমার একটু বেশি বাড়াবাড়ি, আমি সবটা নিয়ে একটু বেশিই ভাবি। ভুল করেছি তাই ওকে সরি বলেছি, ব্যাস, সিম্পল। এইসব ভাবতে ভাবতে শারণ্যর চেম্বারের সামনে পৌঁছে গেছে। তারপর গাড়িটাকে পার্ক করে চেম্বারে ঢুকতেই দেখলো প্রায় 6 থেকে 7 জন বসে রয়েছে। এদিকে শারণ্য ঢুকতেই সবাই মনে মনে বেশ স্বস্তি পেল। কিছু না হোক, অন্তত চেক আপটা করিয়ে নিতে পারবে তারা। আসলে অনেক আগে থেকেই যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে তাদের ছাড়া সপ্তাহে এই 2 দিন কাউকে দেখে না শারণ্য। আর এমনিতেও মাসে 2 বার ফ্রিতে চেক আপ করে, তাই প্রচুর ভিড় হয় এই সব দিনগুলোয়। এমনকি যারা গরিব এবং খুবই মধ্যবিত্ত ঘরের লোক, তাদের ফ্রিতে চিকিৎসা এবং অপারেশন এই দুটোই করে শারণ্য। আর তাছাড়াও ক্যাম্পিং করায় এবং হেলথ চেক আপের ব্যবস্থাও করে। আর এই চেম্বারের সমস্ত টাকা ও বিভিন্ন অনাথ আশ্রমে এবং বৃদ্ধাশ্রমে দান করে। সমাজসেবামূলক আরও বিভিন্ন জায়গায় ও টাকা ডোনেট করে, তাই চিকিৎসা দুনিয়ায় ভালোই নাম করেছে ও। লোকেরা এক কথাই চেনে ডক্টর শারণ্য চ্যাটার্জিকে। শারণ্য ওর চেম্বারের পেশেন্টকে কমপ্লিট করে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 7:35। ও তাড়াতাড়ি ফোনটা হাতে তুলতেই বাইরে থেকে একজন বলল, আসবো? হ্যাঁ হ্যাঁ, শিওর। আমি তো এতক্ষণ আপনার জন্যই অপেক্ষা করছিলাম, আর একটু হলেই আমি আপনাকে ফোন করতে যাচ্ছিলাম। আসলে রাস্তায় প্রচণ্ড জ্যাম, তাই আসতে একটু লেট হয়ে গেল। না না, ঠিক আছে। আসলে আপনাকে তখন বললাম না, আমার একটা ওটি আছে রাতে, তাই খুব প্রেশারের মধ্যে আছি। আজ অনেকগুলো পেশেন্ট ছিল, সবগুলো কমপ্লিট করে এই মাত্র আপনাকে ফোন করতে যাচ্ছিলাম। তো পেশেন্ট কোথায়? বাবা ওই তো বাইরে বসে আছেন, ভেতরে আসতে বলবো ওনাকে? হ্যাঁ হ্যাঁ, ভেতরে আসতে বলুন। লোকটি বাইরে গিয়ে ওনার বাবাকে নিয়ে এসে চেম্বারে বসিয়ে দিলেন। শারণ্য ওর চেয়ার ছেড়ে উঠে ওনার কাছে এসে বলল, দাদু, আপনার কি সমস্যা হচ্ছে? বয়স্ক লোকটি বলল, মাঝে মাঝে শ্বাসকষ্ট হয়, দম নিতে পারি না। শারণ্য ওর স্টেথোস্কোপটা বুকে ঠেকিয়ে বলল, আচ্ছা আপনি জোরে জোরে শ্বাস নিন তো। উনি জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলেন। আপনার শ্বাস নিতে গেলে বুকের মাঝখানে একটু টান মতো ধরছে, তাই তো? হ্যাঁ ডাক্তার বাবু, ঠিক বলেছে। তো কোনো নেশা করেন আপনি? বয়স্ক লোকটি চুপ করে রইল। ওনার ছেলে বলল, অনেকবার বারণ করেছি ডাক্তারবাবু, কিন্তু উনি আমার কথা শোনেনি না, এখনো লুকিয়ে লুকিয়ে সিগারেট খান। দাদু, এটা কিন্তু একদম ছাড়তে হবে, আর সব সময় ঠান্ডা জিনিস একদম খাওয়া চলবে না। আচ্ছা আপনি বাইরে গিয়ে বসুন, আমি ওষুধ লিখে দিচ্ছি। বয়স্ক লোকটি বাইরে চলে গেলেন।
দেখুন, আমার অভিজ্ঞতায় বলবো এটা একটা ডিজিজ টাইপের, মানে ফুসফুসে নিউমোনিয়াটিক জাতীয় কিছু একটা হয়েছে। তবে আমি এখনও শিওর নয়। আপনি বরং একটা কাজ করুন, আমি কতগুলো রিপোর্ট লিখে দিচ্ছি, সেগুলো করাবেন, আর কিছু ওষুধ আপাতত লিখে দিচ্ছি, সেগুলো খাওয়াবেন। তারপর রিপোর্ট আসলে না হয় ভাবা যাবে। ডাক্তারবাবু, ভয়ের কিছু নেই তো? না না, এখানে ভয়ের কিছু নেই। আমি শুধুমাত্র আন্দাজ করছি, আর যদিও বা ওটা হয়, ওটা ওষুধ খেলেই সুস্থ হয়ে যায়। তবে পুরোপুরি রিলিফ হবে না, ফুসফুসে একটা কালো দাগ থেকে যেতে পারে, যার জন্য শ্বাসকষ্টটা ওনার পুরোপুরি যাবে না। আপনার কথা শুনে কিন্তু আমার খুব ভয় লাগছে ডাক্তারবাবু। কি হবে তাহলে? হ্যাঁ, আমি বলছি তো ভয়ের কিছু নেই। আপনি প্রেসক্রিপশনটা নিয়ে যান, রিপোর্টগুলো করাবেন, আর মেডিসিনগুলো নিয়ে ততদিন কন্টিনিউ করুন। আর পারলে রিপোর্টগুলো নিয়ে একবার পরশু চেম্বারে এসে দেখা করে যাবেন। আচ্ছা, তাহলে আজ আসি ডাক্তারবাবু। বলেই উনি চলে গেলেন। এদিকে শারণ্য তাড়াতাড়ি চেম্বার থেকে বেরিয়ে হসপিটালের দিকে রওনা দেয়। অপারেশন থিয়েটারের বাইরের লাল লাইটটা অফ হয়ে যেতেই বিনয়বাবুর বুকটা ধক করে উঠল। উনি তাড়াতাড়ি অপারেশন থিয়েটারের সামনে এগিয়ে গেলেন। সাথে আরও অনেকে রয়েছে। বেশ কিছুক্ষণ পর শারণ্য অপারেশন থিয়েটার থেকে বেরোতেই বিনয়বাবু উত্তেজিত হয়ে বললেন, ডাক্তারবাবু, আমার বাবা ঠিক আছে তো? উনি এখন কেমন আছেন? অপারেশন হয়ে গেছে তো? শারণ্য স্মিত হেসে বলল, বিনয়বাবু, আপনি এতগুলো প্রশ্ন একসাথে করলে আমি উত্তর দেবো কি করে বলুন তো? বলুন না ডাক্তারবাবু, কেমন আছেন আমার বাবা এখন? শারণ্য হেসে ওনার কাঁধে হাত রেখে বলল, আপনি চিন্তা করবেন না, অপারেশন সাকসেসফুল, এখন আর ভয়ের কিছু নেই। অনেক অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। মা, ছি, এভাবে বলবেন না প্লিজ, এটা তো আমার কর্তব্য। আচ্ছা যাই হোক, আপাতত আর আপনারা চিন্তা করবেন না, উনি একদম সুস্থ আছেন। আর 12 ঘন্টা পর ওনাকে নর্মাল বেডে শিফট করা হয়, তখন নয় আপনারা দেখা করতে পারবেন। আচ্ছা। তখনই একজন নার্স এসে বলল, স্যার, ডক্টর ব্যানার্জি আপনার ফোনে ফোন করেছেন আর আপনার সঙ্গে কথা বলবেন বলছেন। হ্যাঁ দিন। শারণ্য ফোনটা কানে ধরতেই ওপাশ থেকে ডক্টর ব্যানার্জি বলে উঠল, কংগ্রাচুলেশন মিস্টার চ্যাটার্জি। শারণ্য হেসে বলল, থ্যাংক ইউ মিস্টার ব্যানার্জি, বাট আপনার সাথে আমার কিছু কথা আছে। তখনই মিস্টার ব্যানার্জি বলে উঠল, আরে জানি, আপনি এটাই বলবেন তো যে আমি এতদিন আপনার উপর দায়িত্ব দিয়ে দার্জিলিংয়ে কেন ছুটি কাটাচ্ছি? দেখুন, আমি সেভাবে বলছি না, আসলে আমার উপর প্রচণ্ড প্রেশার পড়ছে। আপনি সময়টা দেখেছেন, রাত 1টা বাজে আর আমি এখনো বাড়ি ফিরতে পারিনি। মিস্টার ব্যানার্জি হেসে বলল, আমি জানি আপনার উপর অনেক প্রেশার পড়ছে, তবে এটাও তো ঠিক যে আপনি এখনো সিঙ্গেল। আপনি আবার শুরু করলেন তো? আচ্ছা, এর সাথে এর কি সম্পর্ক বলুন তো? হ্যাঁ, সম্পর্ক তো একটা আছেই। দেখুন, এদিকে আপনার বয়স প্রায় 29, তার উপর এত কম বয়সে এতটা সাফল্য, তার সত্ত্বেও আপনি আবার এখনো বিয়েও করেননি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, বাট বিয়ে করার কোনো ইচ্ছে নেই আমার, তাই আমি করিনি। এখন না হয় একটু বেশি বেশি কাজ করুন, তারপরে একদিন না একদিন তো বিয়ে ঠিক করবেনই, তখন না হয় আমি রাত জেগে ডিউটি করব, আর আপনি আপনার ম্যাডামকে নিয়ে দার্জিলিংয়ে তখন সময় কাটাবেন। ও মিস্টার ব্যানার্জি, আপনি এইসব ভুলভাল কথা বলা বন্ধ করুন তো। দেখুন, আমার তো এই সবে মাত্র বিয়ে হয়েছে, তাই এখন যদি একটু বউয়ের সাথে সময় না কাটাই তাহলে তো পরে একদমই পারবো না, আর সেটা তো আপনি জানেন। আচ্ছা ঠিক আছে, আপনি সময় কাটান, আমি আর আপনাকে ডিস্টার্ব করব না। আমিও না হয় আপনার অসময়ে আপনার পাশে থাকবো, কি বলেন? থাক মিস্টার ব্যানার্জি, আমি আশা করি আমার আপনার মতো সময় আসবে না, কারণ আমি বিয়েই করছি না। আচ্ছা ঠিক আছে, বাট আপনি যখন ফিরবেন তখন অন্তত 1 সপ্তাহ আমি কিন্তু ছুটি নেব। আচ্ছা ঠিক আছে, তাই হবে। শারণ্য এবার একটু গলা খাকড়িয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এখন সময় কাটান, আমি এখন রাখছি। বলেই ফোনটা কেটে দিল। শারণ্য ফোনটা রেখে তাড়াতাড়ি ওর কেবিনে ঢুকে গাড়ির চাবিটা নিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। তারপর হসপিটাল থেকে বেরিয়ে গাড়ি স্টার্ট দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। মম, তুমি এতক্ষণ আমার জন্য না খেয়ে ওয়েট করছিলে? ওহো, আমি তো তোমায় বলেছি তুমি খেয়ে নেবে, আমি তো আজকে নাও আসতে পারতাম নাকি? আচ্ছা ঠিক আছে, আমি এবার থেকে খেয়ে নেব, কিন্তু তুই একটা বিয়ে কর না। শারণ্য খেতে খেতে বলল, উফ মম, তুমি সবসময় বিয়ে কেন করো বলো তো? ওদিকে মিস্টার ব্যানার্জি ওরকম বিয়ে করে আমার মাথাটা হ্যাং করে দিচ্ছে, আর তুমি এদিকে বাড়িতে। হ্যাঁ,
আমি তো সব সময় তোর মাথা হ্যাং করে দিই। যেদিন থাকবো না সেদিন থেকে আর বলবো না। তুমি কেন এমন উল্টোপাল্টা কথা বলো বলো তো? আমার কিন্তু একদমই ভালো লাগে না। আচ্ছা, বিয়ে করলেই কি সব হয়ে যায়? আচ্ছা বাবা, সরি, আমি আর তোকে বলবো না। তুমি তো জানো আমার এসব একদমই ভালো লাগে না। আর তাছাড়া আমি কখনো চাই না যাকে আমি বিয়ে করব সে তোমার কোনো রকম অযত্ন করুক। সে যে সত্যিই তোমাকে নিজের মায়ের মতো ভালোবাসবে এমন কি কোনো গ্যারান্টি আছে বলো মম? আমার ভালোর জন্য তুই নিজের সারা জীবনটা কেন নষ্ট করবি বল? আমি আজ আছি, কাল নেই। আর তাছাড়া সবাই যে এরকম হবেই এমনটা তো কোথাও লেখা নেই। আজকাল আর কাউকে বিশ্বাস করতে ইচ্ছে করে না মম। যাই হোক, আমার খাওয়া হয়ে গেছে, আমি উঠলাম। বলেই তাড়াতাড়ি টেবিল থেকে উঠে হাত মুখ ধুয়ে সিঁড়ি দিয়ে উঠে যায় নিজের রুমে। এদিকে তনিমা দেবী মুচকি হেসে বলল, বিয়ে তো তোকে করতেই হবে, আর সেটা আমার পছন্দের মেয়ের সঙ্গে। এইভাবেই কেটে যায় আরো 5টা মাস। সারণ্য আগের থেকে এখন আরো ব্যস্ত হয়ে গেছে। এখন তো বাড়িতেও ঠিকমতো আসতে পারে না, হসপিটাল আর চেম্বার নিয়েই থাকতে হয় ওকে। তার উপর সামনের মাস থেকে ওদের মেডিকেল ক্যাম্প শুরু হবে, তারই প্রস্তুতি চলছে। সারণ্য ভাবছে এবার ও ওর মাকে নিয়েই চলে যাবে, কারণ প্রায় 1 মাস ধরে এই ক্যাম্পটা চলবে। ও বাড়িতে ঢুকে সোফায় বসে মম মম বলে ডাকতেই মম 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 তনিমা দেবী রান্নাঘর থেকে বললেন, কি হয়েছে? তুই ওরকম চেঁচাচ্ছিস কেন? এই যে মম, শোনো না, তোমার সাথে কথা আছে। তনিমা দেবী রান্নাঘর থেকে বেরিয়ে বলল, এতদিন তো মাটা বেঁচে আছে কি মরে গেছে সেটা জানার প্রয়োজন পড়েনি, তা আজ আবার কি হলো? সারণ্য মুখ ভেঙচে বলল, মম তুমি তো জানো বলো আমার এখন প্রচণ্ড কাজের প্রেশার, তাই ঠিক করে বাড়ি আসতে পারি না। আবার এই সামনেই একটা মেডিকেল ক্যাম্প হবে, আমাকে সেখানে চলে যেতে হবে। ও, তা কোথায় হবে মেডিকেল ক্যাম্প? এই তো উত্তরবঙ্গ। তনিমা দেবী খুশি হয়ে বলল, বাহ, এবার অন্তত শান্তি করে একটু বেড়াতেও পারবি, আর শান্তি করে চিকিৎসা করতেও পারবি। আমাদের আবার বেড়ানো আর না বেড়ানো। যাই হোক, আমি না এবার একটা জিনিস ভাবছি, জানো তো? কি রে? সারণ্য হেসে বলল, এবার তুমিও আমার সঙ্গে যাবে, তোমাকে একা একা থাকতে হবে না। আমি এখন আবার একা কই রে? এখন তো প্রায় প্রতিদিনই অদ্রিজা আমার সঙ্গে দেখা করতে আসে, গল্প করে। তুই আমার ছেলে হয়েও আমার একদম সময় দিস না, কিন্তু সে একটা পরের মেয়ে হয়েও ঠিক প্রতিদিন নিয়ম করে এসে আমার সঙ্গে দেখা করে যায়। মম, আমি জানি আমি তোমাকে সময় দিতে পারি না। তুমি তো জানো আমার পরিস্থিতি কেমন। ডক্টর হওয়া যে কী জ্বালা সেটা আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। ওই জন্যই তোকে বলেছিলাম তুই একটা বিয়ে কর। আবার সেই বিয়ে? আচ্ছা আচ্ছা, সরি, তুই এখন বরং ফ্রেশ হয়ে আয়, আমি খেতে দিচ্ছি। বলেই উনি কিচেনে চলে গেলেন। সারণ্য উপরে উঠতে উঠতে মনে মনে ভাবল, মেয়েটাকে যেমন ভেবেছিলাম তেমনটাও নয়। শুধু শুধু সেদিন ওকে বকাবকি করলাম। আর ঠিকই তো, আমি আমার মমকেই তো সময় দিতে পারি না। যাই হোক, ওকে একটা থ্যাংক ইউ বলা উচিত। খাওয়ার টেবিলে তা তুমি তাহলে যাচ্ছ তো আমার সঙ্গে মম? আমি আর গিয়ে কি করব? তুই বরং একাই চলে যা। আর শুধু শুধু আমি গেলে একটা ঝামেলা, তুই হয়তো নিজে নিজেই কাজে মন বসাতে পারবি না। না না, আমি কিছু শুনতে চাই না, তোমাকে আমার সাথে যেতেই হবে। তনিমা দেবী খেতে খেতে বলল, আচ্ছা ঠিক আছে। মম, তুমি তাহলে তোমার জামা কাপড়গুলো রেডি করে নাও, ওখানে কিন্তু ভালোই ঠান্ডা। কবে যাবি? এই তো পরশুদিন। আচ্ছা, একটা কথা বলবো? সারণ্য ভ্রুটা কুঁচকে বলল, জিজ্ঞাসা করো না, কি বলবে বলো। তনিমা দেবী একটু আমতা আমতা করে বলল, বলছি যে আমি তো যাবই, কিন্তু অদৃশ্যে আমাদের সঙ্গে যায় তাহলে সমস্যা হবে? সারণ্য মনে মনে ভাবল, যদি এখনই মুখের ওপর না বলি তাহলে মম হয়তো কষ্ট পাবে। তাছাড়া এমনিতেই আমি মমকে সময় দিতে পারি না। আচ্ছা, এখন বরং হ্যাঁ বলে দিই, তারপর দেখা যাবে যা হবে। কি রে বাবু, বল। না না মম, আমার কোনো আপত্তি নেই। ও যদি তোমার সঙ্গে যেতে চায় তো যেতেই পারে, বাট ওর ফ্যামিলি যদি বারণ করে সেক্ষেত্রে আমি কিন্তু কিছু বলতে পারবো না। না রে,
ওর বাড়ির লোকজন খুবই ভালো। এই তো সেদিন ওদের বাড়ি থেকে ঘুরে এসেছি। আশা করি না বলবে না। কি মম, তুমি এরকম আমাকে না বলে ওদের বাড়িতে চলে গিয়েছিলে? তুই কি বাড়িতে থাকিস যে তোকে বলবো? আর বললেই যে তুই আমাকে যেতে দিবি এমন কোনো কথা আছে? আচ্ছা ঠিক আছে, দেখো ওকে বলে ও কি বলে। আমার খাওয়া হয়ে গেছে, আমি রুমে যাচ্ছি। বলেই মুখ ধুয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। এদিকে তনিমা দেবী মুচকি হেসে অদ্রিজাকে ফোন করলো। শুনছিলেন আকাশ নস্করের কলমে লেখা এক রোমান্টিক গল্প মন ফেরারি মনের দ্বিতীয় পর্ব। বিভিন্ন চরিত্রে তুহিন, অভিজিৎ, আফসানা, রূপা, সুস্মিতা, রিভু, অমৃতা, শান্তা, ঋত্বিক, পারমিতা, তিতি, জয়তী, পিয়ালি, পৌলমী এবং গৌরব। এখন এই পর্যন্ত। পরবর্তী পর্ব নিয়ে ফিরছি খুব শীঘ্রই। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আমার প্রিয়, আপনার প্রিয় স্টোরি ম্যানিয়া ক্লাব। সাথে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।